হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নমস্কার, আদাব। আজকের যে ক্লাস এটা হচ্ছে সিডিপির ক্লাস নাম্বার 6। এর আগে যে ক্লাসগুলো দিয়েছি আপনারা প্লেলিস্ট থেকে দেখে নেবেন। আর যে পেপার টুর যে ক্লাসগুলি দিচ্ছি সেগুলি আপনারা দেখবেন। পেপার টু কোনো ধরনের টেনশন করবেন না যে পেপার টুর কঠিন কোয়েশন আমাদের আসবে না, কিংবা পেপার টুরা মনে করবেন না যে পেপার ওয়ানের কোয়েশনটা আসবে না, এরকম কিছু নয়। পেপার ওয়ানেরটা পেপার টুর মধ্যে আসে আর পেপার টুরটা পেপার ওয়ানের মধ্যে আসে। তাই আপনারা যে কোনো ক্লাস দেখবেন, কারণ যদি পেপার টুর ক্লাসগুলো পেপার ওয়ানেররা দেখেন তখন কনসেপ্টটা আরও ভালোভাবে ক্লিয়ার হবে। আর সিটির মধ্যে অনেক কোয়েশন রিপিট করে, তাই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবেন। যদি ক্লাসটা সিরিয়ালভাবে দেখেন প্লেলিস্ট থেকে ক্লাস 1 থেকে, তখন আপনার বুঝতে সুবিধা হবে। প্রথমে বেসিক কোয়েশনগুলি দেওয়া হচ্ছে, তারপরে একটু টাফ লেভেলের কোয়েশন আছে, মানে আমি একটু সিকোয়েন্সে যাচ্ছি। আর বাংলা পেডাগজির ক্লাসগুলো দেখবেন। সিটিপির যদি থিওরি দেখতে চান তাহলে ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, কমপ্লিট চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির থিওরি। আর নোটস আমি টেলিগ্রামের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। স্পেশালি বাংলা পেডাগজির ক্লাসগুলো দেখবেন, কারণ এখানে একটা কম্প্রিহেন্সিভ ওয়েভাবে বাংলার পেডাগজি তৈরি করানো হচ্ছে। বাংলার পেডাগজি দিয়ে আপনার যে ল্যাঙ্গুয়েজ সেকেন্ড যেটা থাকবে অন্য ল্যাঙ্গুয়েজ, সেটাও কমপ্লিট হয়ে যাবে, কারণ আমি বাইলিঙ্গুয়াল চলছি, সাথে ইংলিশ মিক্স করে পড়াচ্ছি। যেগুলো পড়ানো সেগুলি মিক্স করে পড়াই ল্যাঙ্গুয়েজের পেডাগজি, কারণ ল্যাঙ্গুয়েজের পেডাগজির সিলেবাস একদম সেম, জাস্ট ল্যাঙ্গুয়েজের কোয়েশনটা চেঞ্জ থাকে। ইংলিশের মধ্যে ইংলিশ আর বাংলার মধ্যে বাংলা, এটাই তফাৎ, আর কিছু নয়। তো আজকে যে প্রথম কোয়েশন সেটা হচ্ছে চুজ দি কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের বিষয়ে যেটা সঠিক সেটা আমরা চুজ করব। অপশন 1 হচ্ছে ডেভেলপমেন্ট ইজ ইউনিডাইরেকশনাল অ্যান্ড ইউনিডাইমেনশনাল। কোনো কিছু ইউনিডাইরেকশনাল থাকে না বা ইউনিডাইমেনশনাল থাকে না। ইউনি বলতে একদম সিঙ্গেল বোঝায়। ডেভেলপমেন্টটা ইউনিডাইরেকশনাল নয়, মাল্টি ডাইরেকশনাল বলতে পারেন। মাল্টি ডাইরেকশন বলতে যে প্রিন্সিপাল অফ ডাইরেকশন আছে, সেখানে সেফিলোকোডাল একটা ডাইরেকশন আছে আর প্রক্সিমোডিস্টাল একটা ডাইরেকশন আছে। সেফিলোকোডাল সেটা যে ডেভেলপমেন্টের মাথা থেকে পার দিকে যায়, সেটা হচ্ছে সেফিলোকোডাল। আর প্রক্সিমোডিস্টাল সেটা যেটার মধ্যে একটা সেন্টার, একটা বাচ্চার যে সেন্টার থাকবে, যে কোনো একটা সেন্টারের মধ্যে প্রথমে ডেভেলপ হবে, তারপরে আস্তে আস্তে হাতের দিকে যাবে। প্রথমে বুকের মধ্যে, তারপর হাতের দিকে, কিংবা বুক থেকে কনির মধ্যে, তারপরে কনি থেকে হাতে, এই রকম যে ডেভেলপমেন্টটা সেটা হবে প্রক্সিমোডিস্টাল। ইউনিডাইরেকশনাল ডেভেলপমেন্ট হয়। ইউনিডাইমেনশনাল মানে এক আয়ামী নয়, বহু আয়ামী, মানে মাল্টিপল আয়ামস আছে। যেমন ফিজিক্যাল, কগনিটিভ, সোশিয়াল, ইমোশনাল, মেন্টাল, এ ধরনের কত ধরনের আছে। এক আয়ামী নয়, মাল্টিপল আয়াম আছে। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট ইজ মডিফাইয়েবল। হ্যাঁ, এটা ঠিক, ডেভেলপমেন্টটা মডিফাই করা যায়, কিন্তু রিভার্স করা যায় না। মানে আজকে আপনি যে বয়সে আছেন, এই বয়স থেকে আপনি বাচ্চা বয়সে যেতে পারবেন না, কিন্তু মডিফাই করতে পারবেন যে কোনো একটা ডেভেলপমেন্ট। যেমন আপনার লেখাটা এত সুন্দর নয়, আপনি চেষ্টা করলেন, কিছু লিখলেন, চেষ্টা করে লেখাটা বদলালেন, মানে আপনার লেখার মধ্যে ডেভেলপমেন্টটা আসলো। আপনার একটা ব্রেকআপ হলো, প্রথম ব্রেকআপের মধ্যে অনেক কষ্ট হয়েছিল, কিন্তু নেক্সটবার যখন আপনার ব্রেকআপ হলো তখন আপনি ইমোশনালি স্ট্রং হয়ে গেলেন, আপনার ইমোশনাল ডেভেলপমেন্টটা হলো। ফিজিক্যাল ডেভেলপমেন্ট, যেমন আপনি ফিজিক্যালি কিছু গ্রোথ হচ্ছে না, আপনি কিছু পাউডার কিনে খালেন, তখন আপনার ফিজিক্যালটা গ্রোথ হলো, তখন ডেভেলপমেন্ট মডিফাই করলেন। সো অপশন 2টা সঠিক। এখন অপশন 3 দেখি। একটি অপশনের উপরে জজ করা যাবে না, প্রত্যেকটা অপশন পড়তে লাগবে। ডেভেলপমেন্ট ইজ টোটালি জেনেটিকলি প্রোগ্রামড। ডেভেলপমেন্টটা টোটালি জেনেটিকলি হয় না, মানে হেরিডিটির সাথে সম্পর্কিত। গ্রোথটাকে আপনি কিছু হেরিডিটির সাথে সম্পর্ক ধরতে পারেন, যেমন একটা বাচ্চার হাইট থাকে, বা কালার অফ স্কিন, কালার অফ আইস, এইগুলি হেরিডিটির সাথে সম্পর্কিত হবে। আর শুধু যে একমাত্র ডেভেলপমেন্টটা হেরিডিটির সাথে টোটালি থাকবে, সেটা হবে না। ইন্ডিভিজুয়াল অ্যাচিভ ডেভেলপমেন্ট মাইলস্টোন এট দি সেম এজ অ্যান্ড পিস। মানে যেমন সেম এজ বলতে একটা বাচ্চা 3 বছর কিংবা 3 বছরের মধ্যে হাঁটা শিখছে, আরেকটা বাচ্চা
2.5 বছরের মধ্যে হাঁটা শিখে গেল, তাহলে কি প্রত্যেক সেম এজের মধ্যে প্রত্যেক সেই মাইলস্টোন বলতে ওইটা যে ওই স্টেজের বা ওই এইজের মধ্যে একটা বাচ্চার ওই জিনিসটা হবে। যেমন 12 মাসের মধ্যে বাচ্চার একটা দাঁত বের হবে, জেনারেলি 12 মাস মধ্যে দাঁত বের হয় না, এর আগে বের হয়ে যায়, জাস্ট এক্সাম্পল দিলাম। কিংবা যেমন 3 মাসের মধ্যে একটা বাচ্চা কথা বলতে পারে, আর একটা বাচ্চা 4 মাস কিন্তু সে আবার কথা ভালো করে বলতে পারছে না, এটা সেম হবে না। তাহলে এটা অপশন চলে গেল ডেভেলপমেন্ট ইজ মডিফাইবল। আর এই কোয়েশনটা আপনারা প্রিভিয়াস ইয়ারের যেগুলি আমি ক্লাস দিয়েছি, যে 6টি ক্লাসের মধ্যে অত্যন্ত 5বার এই কোয়েশনটা আসছে, আপনারা দেখছেন নিশ্চয়। নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 2, which of the following principle of development propose that children gain muscular control of arms relatively earlier than the fingers? একটা বাচ্চা ফিঙ্গারের ডেভেলপ হওয়ার আগে তার আর্মসটা ডেভেলপড হয়ে যায়। আর্মস বলতে যেমন যে এলবো আছে, যেমন কনি, এই একটা বাচ্চার কনি, তারপরে তার ফিঙ্গারগুলি ধরে নেন। প্রথমে তার কনির মধ্যে ডেভেলপড হয়ে গেল, তারপরে সে আঙ্গুলগুলো ডেভেলপড হলো। যেমন একটা বাচ্চা যখন একটা বোতলকে ধরবে, এই বোতলটাকে পুরো শরীর দিয়ে ধরবে, এই পুরো শরীর দিয়ে ধরাটাকে প্রথমে পুরো শরীর দিয়ে ধরবে একটা বোতলকে, তারপরে সে একটা কলম দিয়ে লিখতে পারবে। প্রথমে পুরো শরীরটা ডেভেলপড হয়, একটা বাচ্চা বোতলকে পুরো শরীর দিয়ে প্রথমে ধরে, তারপরে আঙ্গুল দিয়ে কোনো জিনিস ধরতে পারে। এই ডেভেলপমেন্টটাকে কি বলা হয়? প্রক্সিমো-ডিস্টাল প্রিন্সিপাল, না সেফিলোকর্ডাল প্রিন্সিপাল, ইন্ডিপেন্ডেন্স অফ সিস্টেম প্রিন্সিপাল, হায়ারার্কিয়াল ইন্টিগ্রেশন প্রিন্সিপাল। ইন্টিগ্রেশন হচ্ছে বাচ্চার যে চোখ কিংবা হাত কিংবা পা প্রত্যেকটি ব্যালেন্স করে একটি সিঙ্গেল ভাবে কাজ করছে, তখন সেটা হবে ইন্টিগ্রেশন। যেমন বাইক চালানোর সময় আপনার চোখ ফোকাস রাখতে লাগে, হাত ব্যালেন্সের মধ্যে রাখতে লাগে, তারপরে পা ব্যালেন্সের মধ্যে লাগে। যখন একটা প্রত্যেক প্রিন্সিপাল মিলিয়ে সিঙ্গেলভাবে যখন ইউজ করা হয় তখন ইন্টিগ্রেশন থাকে। আর সিস্টেম প্রিন্সিপাল এটা কিছু দেখ নাই, আগে আসছে না কখনো। সেফিলোকর্ডাল সেটা যেটা বাচ্চার প্রথমে তার মাথাটা সাম্বালা শিখবে, তারপরে পা, কিংবা ডেভেলপমেন্টটা মাথা হইতে পা দিকে যাচ্ছে, এইটাকে বলা হয় সেফিলোকর্ডাল। হেড টু টয় সেটা হচ্ছে সেফিলোকর্ডাল প্রিন্সিপাল। আর একটা বাচ্চা তার আঙ্গুলে কন্ট্রোল আসার আগে তার মাস্কুলার যেগুলো আছে, বড় বড় মাসেল যেগুলো আছে সেগুলোর মধ্যে কন্ট্রোল আসছে, সেটা হচ্ছে প্রক্সিমো-ডিস্টাল প্রিন্সিপাল। এটাকে আপনি গ্রস টু ফাইন ডেভেলপ বলতে পারেন, কিংবা জেনারেল টু স্পেসিফিক এটাও বলতে পারেন। অপশন 1টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3, ফিজিক্যাল ট্রেটস কালার অফ আইজ অ্যান্ড হেয়ার আর, যে আপনার চোখের কালার কিংবা চুলের কালার এগুলি কোথা থেকে আসে? ডমিনেন্টলি ডিটারমাইন্ড বাই দি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। চোখের কালার কিংবা চুলের কালার এগুলি হেরিডিটি থেকে নির্ধারিত হয়। ইনহেরেন্ট মানে বংশগত থেকে, অবশ্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এগুলো নয়। ইনফ্লুয়েন্স বাই কালচারাল ফ্যাক্টরস এটাও নয়, যে কালচারাল থেকে এগুলি আসছে এটা নয়। রিজাল্ট অফ ইন্টারাকশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, আমাদের মধ্যে যা কিছু ডেভেলপমেন্ট হচ্ছে সেটা হচ্ছে হেরিডিটি আর এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট, কিন্তু কিছু ক্ষেত্রে একদম প্রিডিটারমাইন্ড হতে পারে। যেমন এই যে কালার অফ আইজ এগুলি প্রিডিটারমাইন্ড হেরিডিটি থেকে হয়ে আসে, এটা হচ্ছে ইনহেরেন্ট, এটা বংশগত থেকে আসছে। নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 4, ড্যাশ ইজ দি প্রাইমারি এজেন্সি অফ সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশনের প্রাইমারি এজেন্সি দুই ধরনের, প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে ফ্যামিলি, আর বাকি যেগুলি থাকবে সেগুলি সেকেন্ডারি সোশ্যালাইজেশন হবে। স্কুল হচ্ছে সেকেন্ডারি সোশ্যালাইজেশন, মাস মিডিয়া হচ্ছে সেকেন্ডারি, রিলিজন হচ্ছে সেকেন্ডারি, কিন্তু যে ফ্যামিলি, এই ফ্যামিলিটা হচ্ছে প্রাইমারি সোশ্যালাইজেশন। অপশন 4টা হচ্ছে সঠিক। কোনো কোয়েশনের ক্ষেত্রে ফ্যামিলির সাথে নেবারহুডটা কাউন্ট করে নেয় প্রাইমারি সোশ্যালাইজেশনের মধ্যে, কিন্তু সেটা অপশনের উপর ডিপেন্ড করে। নেক্সট কোয়েশন নাম্বার 5,
When a child can solve a problem with concrete object only, his problem solving characteristic come under the stage of একটা বাচ্চা একটা প্রবলেম সলভ করতে পারে সামনে যে জিনিসটা আছে, অ্যাবস্ট্রাক্ট নয়। কনক্রিট মানে সামনে যে আপনি একটা কলম রাখলেন, এক বাচ্চাকে ম্যাথস দেখালেন, ম্যাথ শেখার জন্য তিনটা কলম সামনে দিলেন, তিনটা থেকে একটা সরিয়ে নিলেন, বললেন এখানে কয়টা, তখন বাচ্চা কি বললে, কিংবা প্লাস করলেন যে এখানে তিনটে আছে, এখানে দুইটা আছে, এই যে দেখালেন, তখন তাকে বললেন এখানে কয়টা, পাঁচটা, বাচ্চা বলল। কিন্তু যখন আপনি কলমটা সরিয়ে নিলেন তখন সে বুঝতে পারলো না এটা কোন স্টেজের মধ্যে, মানে অ্যাবস্ট্রাক্ট জিনিসটাকে সলভ করতে পারে না, কিন্তু কনক্রিট অবজেক্ট সামনে যেগুলো আছে, সামনে যে প্রবলেম আছে সেই প্রবলেমটা বাচ্চা সলভ করতে পারে, কিন্তু কনক্রিটগুলো অ্যাবস্ট্রাক্টগুলো সলভ করতে পারে না। এখানে শুধু দিয়েছে যে কনক্রিট অবজেক্ট অনলি। সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কনক্রিট অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ, এই যে স্টেজগুলো হচ্ছে পেঁয়াজের স্টেজ। সেন্সরি মোটর স্টেজ হচ্ছে 0 থেকে 2, 0 থেকে 2 হচ্ছে সেন্সরি মোটর স্টেজ। তারপর হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, যেমন 2 to 6 ইয়ার্স বলতে পারেন। আর কনক্রিট অপারেশন হচ্ছে 6 to 11 ইয়ার্স, ফর্মাল 11 প্লাস হবে। এই স্টেজগুলোর মধ্যে যেমন প্রি অপারেশনাল স্টেজ 2 বছর থেকে 6 বছর, মেবি অপশনের মধ্যে থাকতে পারে 2 বছর থেকে 7 বছর, এই যে কিছু কিছু একটা একদম শিওরিটি থাকবে না, কারণ কোনো সময় অপশনের মধ্যে চেঞ্জ করে নেয়। একটা বাচ্চা কনক্রিটভাবে প্রবলেম সলভ করতে পারে কনক্রিট অপশনালের মধ্যে, আর যখন অ্যাবস্ট্রাক্ট প্রবলেমগুলো সলভ করতে পারে তখন ফর্মাল স্টেজ হয়ে যায়। এখানে সঠিক অপশন হচ্ছে অপশন 3, কনক্রিট অপারেশনাল স্টেজ। নেক্সট কোয়েশন নাম্বার 6, all child made a mental note that all creatures that have wings and can fly are called birds. Later she saw a bat in a picture book and identifies it is a bird instead of mammal. This process knowledge construction described here. There assimilation, accommodation, seriation, conservation. Seriation আর কনজারভেশন এগুলি কনক্রিট অপারেশনাল স্টেজে এসে যায়। একটা বাচ্চা কখন সিরিজ করতে পারে, কিংবা বরফ পানিটা বলতে পারে। সিরিয়েশন বলতে যেমন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এগুলি সিরিজের মধ্যে লাগাতে পারে এগুলি। এখানে অপশন হচ্ছে অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশন, এই দুইটি থেকে কোনো একটি হবে। অ্যাসিমিলেশন জাস্ট কোনো একটা জিনিস অ্যাড করা, প্রিভিয়াস নলেজের উপর ভিত্তি করে যখন আপনি কোনো জিনিস বলবেন তখন সেটা হবে অ্যাসিমিলেশন। আর অ্যাকোমোডেশন যখন আপনি এই যে আপনার স্কিমাটাকে পরিবর্তন করে নতুন কোনো কিছু করবেন, ম্যানিপুলেট করবেন, তখন সেটা হবে অ্যাকোমোডেশন। এখানে একটা বাচ্চা যেমন এ চাইল্ড মেন্টাল নোট, তার মেন্টালের মধ্যে আসলো যে যত সব ক্রিয়েচার আছে, মানে যাদের উইংস আছে, ডানা আছে, তারা বা উড়তে পারে, তাদেরকে বলা হয় বার্ডস। যে কোনো জিনিস হোক যে উড়তে পারে কিংবা তার ডানা আছে, তাদেরকে কি বলে, বার্ডস। লেটার সে শো এ ব্যাট, কিন্তু পরে সে একটা বুকের মধ্যে দেখলো যে আইডেন্টিফাই দি বার্ড ইনস্টেড ম্যামেল। যেমন একটা বার্ড দেখলো, বার্ড বলতে ম্যামেল বাদুর, একটা বাদুরকে দেখে বললো সেটা হচ্ছে একটা পাখি, কিন্তু বাদুরকে তো আমরা ম্যামেলের মধ্যে কাউন্ট করি, পাখি বলি না। সে তার প্রিভিয়াস নলেজের উপর ভিত্তি করে এই কথাটা বলছে, মানে যে উড়তে পারে সে হচ্ছে বার্ড, ম্যামেলকে দেখেও সে বলল বার্ড, এটা হচ্ছে অ্যাসিমিলেশন। যদি এখন এই অ্যাসিমিলেশনের জায়গায় যে বার্ডকে দেখেছে, বাদুরকে দেখে সে বার্ড বলছে, তখন যদি সাথে একজন কেউ থাকতো বলতো এরে বাচ্চা এটা তো বার্ড নয়, এটাকে বলা হয় ম্যামেল, তখন তার স্কিমার মধ্যে নতুন ইনফরমেশন হয়ে যেত যে এটা বার্ড নয়, এটা ম্যামেল, তখন সেটা অ্যাকোমোডেশন হয়ে যেত। কিন্তু এখানে তার ম্যামেলটা বার্ড হি রয়েছে, এর জন্য এটা হচ্ছে অ্যাসিমিলেশন। যদি পরিবর্তন করা হতো, কেউ পরিবর্তন করে দিত, তখন সেটাকে বলা গেলে হলে অ্যাকোমোডেশন। এখানে অপশন 1টা সঠিক হচ্ছে, এটা হচ্ছে অ্যাসিমিলেশন। নেক্সট কোয়েশন নাম্বার 7,
হু প্রপোজ দি টার্ম জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট হচ্ছে একটা সম্ভাবনা, মানে আপনি সাইকেল চালাতে পারবেন একটা সম্ভাবনা আছে, আপনি স্কুটি চালাতে পারবেন একটা সম্ভাবনা আছে, কিন্তু এই সম্ভাবনার সাথে কিংবা আপনি সিটেটের মধ্যে পাস করতে পারবেন সম্ভাবনা আছে। এই সম্ভাবনাটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আরেকটি আছে স্কেপ ফোল্ডিং। স্কেপ ফোল্ডিং মানে টেম্পোরারি হেল্প। যদি আপনি সাইকেল চালাতে পারবেন সম্ভাবনা আছে, কিন্তু সাইকেল চালানো তো শেখা লাগবে, শিখতে হলে কেউ একজন হেল্প করতে লাগবে। এই যে জিনিস হেল্প যে করবে, এই হেল্পটাকে বলা হবে স্কেপ ফোল্ডিং। আপনি স্কুটি চালাবেন, স্কুটি চালানোর সময় কেউ একজন তো আপনাকে হেল্প করবে, শেখাবে, এই হেল্পটা হবে স্কেপ ফোল্ডিং। সিটেট পাস করতে পারবে ঠিক আছে, কিন্তু কেউ একজন হেল্প করবে, গাইডেন্সটা দিবে, সেটা হবে স্কেপ ফোল্ডিং। আর জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট জেডপিডি বা স্কেপ ফোল্ডিং এটা কে দিয়েছেন? এই টার্মটা ভাইগোস্কি দিয়েছেন। অপশন 2 হচ্ছে সঠিক। নেক্সট question number 8. Which of the following correctly sacrifice the major difference between Jean Piaget and Lev Vygotsky view on cognitive development of children? একটা বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্টটা কীভাবে হবে, পিয়াজে আর ভাইগোস্কির মধ্যে ডিফারেন্সটা কি? পিয়াজে আর ভাইগোস্কির মধ্যে কগনিটিভ ডেভেলপমেন্টের ডিফারেন্স হচ্ছে এটা, পিয়াজে ভাইগোস্কি দুজনকে বলা হয় কনস্ট্রাকটিভিস্ট যারা অ্যাক্টিভভাবে জ্ঞানকে নির্মাণ করতে পারবে। পিয়াজে বলেছেন যে একটা বাচ্চাকে তুমি যদি কলম দেও, সে বাচ্চাটা কলমটাকে ব্যঙ্গে চুরমার করে সে জ্ঞান নির্মাণ করবে। আর ভাইগোস্কি বলেছেন সে সোশিয়ালের সাথে বা এনভায়রনমেন্টের সাথে ইন্টারেক্ট করে সে জ্ঞানটা নির্মাণ করবে। ভাইগোস্কি বায়োলজিক্যাল অ্যাসপেক্টগুলোকে বেশি ইম্পর্টেন্ট দিয়েছেন, আর পিয়াজে বায়োলজিক্যালগুলোকে বেশি ইম্পর্টেন্ট দিয়েছেন, আর ভাইগোস্কি সোশিয়াল যেগুলো আছে সেগুলোকে ইম্পর্টেন্ট দিয়েছেন। অপশন 1-এর মধ্যে হচ্ছে হোয়াইল পিয়াজে emphasizes the child's independent efforts to make sense of their world. ইন্ডিপেন্ডেন্ট এফোর্ট মানে কিছু এফোর্ট করে, এফোর্ট বলতে অ্যাক্টিভিটির কথা বলা হচ্ছে, সে নিজে অ্যাক্টিভিটি করে তার জ্ঞানটা নির্মাণ করতে পারবে। ভাইগোস্কি ভিউজ কগনিটিভ ডেভেলপমেন্ট এজ এ সোশিয়ালি মেডিটেড প্রসেস, মানে ভাইগোস্কির মধ্যে সোশিয়ালি মেডিটেট করা হচ্ছে, আর পিয়াজে বলছেন যে এফোর্ট করে অ্যাক্টিভিটি করে বাচ্চা জ্ঞান নির্মাণ করবে। অপশন 1 সঠিক লাগছে। নেক্সট অপশন হচ্ছে হোয়াইল পিয়াজে ভিউড চিলড্রেন এজ এ অ্যাক্টিভ ইন্ডিপেন্ডেন্ট বিংস, ভাইগোস্কি ভিউ চিলড্রেন এজ এ বিং কন্ট্রোল প্রিমিয়ারলি বাই দেয়ার এনভায়রনমেন্ট। আচ্ছা, বাই দেয়ার এনভায়রনমেন্ট এটা ঠিক আছে, কিন্তু একদম কন্ট্রোল করে নেবে এনভায়রনমেন্ট, এই জন্য এই অপশনটা ভুল হয়েছে। হোয়াইল পিয়াজে এমফেসিস দি ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ ইন দি কগনিটিভ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, ভাইগোস্কি এমফেসিস দি বায়োলজিক্যাল সাইড অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। এখানে উল্টোটা দিয়েছে, পিয়াজে বায়োলজিক্যাল সাইডকে ইম্পর্টেন্ট দিয়েছেন, আর ভাইগোস্কি ল্যাঙ্গুয়েজটাকে ইম্পর্টেন্ট দিয়েছেন কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য। একটা বাচ্চার কীভাবে বৌদ্ধিক বিকাশটা হবে, যখন সে ভাষা বলবে, অন্যের সাথে কথা বলবে, তখন তো তার মধ্যে জ্ঞান আসবে, এটা বলেছেন ভাইগোস্কি। আর বায়োলজিক্যাল অ্যাসপেক্টগুলোকে ইম্পর্টেন্ট দিয়েছেন, হেরিডিটিকে ইম্পর্টেন্ট দিয়েছেন পিয়াজে। এখানে উল্টো হয়ে গেছে। অপশন 4টা হচ্ছে হোয়াইল অ্যাকর্ডিং টু পিয়াজে চিলড্রেন স্পিক টু দেমসেলফ ফর সেলফ গাইডেন্স, ফর ভাইগোস্কি চিলড্রেন টক টু ইন্ডিকেটিভ অফ ইগোসেন্ট্রিজম। এখানে উল্টা, ভাইগোস্কি বলেছেন যে বাচ্চা যখন কোনো একটা কাজ করে, যখন সে কাজ করার সময় কিছু একটা তার নিজে কথাবার্তাগুলো বলে, তখন সে তার গাইডেন্স করে, সে সেলফ রেগুলেশন করে। আর পিয়াজে যে এই সেলফ রেগুলেশনটাকে বলেছেন যে এটা হচ্ছে ইগোসেন্ট্রিজম, এটাই ডিফারেন্স। এখানে উল্টোটা হয়ে গেছে, এটা এর জন্য ভুল হয়ে গেছে। সো আমাদের অপশন 1টা হচ্ছে সঠিক। নেক্সট question number 9. Fatima reasons you should be honest because then your parents would be proud of you. In which stage of Lawrence Kohlberg theory of moral reasoning does Fatima come under? ফাতিমা মনে করে যে তোমার প্যারেন্টসরা তার নিজের প্যারেন্টস তার উপর প্রাউড ফিল করবে, এর জন্য ফাতিমা অনেস্ট। তখন
ফাতিমা কোহলবার্গের কোন স্টেজের মধ্যে আসে? সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন, ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন, গুড বয় অ্যান্ড গুড গার্ল, পানিশমেন্ট অ্যান্ড অবিডিয়েন্স। পানিশমেন্ট অ্যান্ড অবিডিয়েন্স মানে যদি ফাতিমাকে বলতেন যে এই জন্য ফাতিমা অনেস্ট, যদি অনেস্ট না থাকে তাহলে তার মা তাকে ডান্ডা দেবে, পিটাই করবে, তাই অনেস্ট, তখন পানিশমেন্ট অ্যান্ড অবিডিয়েন্স হতো। তাহলে এটা সরে গেল। ফাতিমা এর জন্য অনেস্ট যে তার বাবা প্রাউড ফিল করবে। যখন প্রাউড বা কারো অ্যাপ্রুভ পাওয়ার জন্য যে কাজটা করা হয় সেটাকে বলা হয় গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন। আর এই ওরিয়েন্টেশনটা হচ্ছে কনভেনশনাল লেভেল, স্টেজ নম্বর 3। কোহলবার্গ 3টা লেভেল দিয়েছেন আর 6টা স্টেজ দিয়েছেন। এক একটি লেভেলের মধ্যে 2টি স্টেজ। প্রথম লেভেল হচ্ছে প্রি কনভেনশনাল, সেকেন্ড লেভেল হচ্ছে প্রি কনভেনশনাল প্রথম লেভেল, সেকেন্ড লেভেল হচ্ছে কনভেনশনাল লেভেল, আর থার্ড লেভেল হচ্ছে পোস্ট কনভেনশনাল লেভেল। সো এখানে কনভেনশনাল লেভেলের মধ্যে থার্ড স্টেজের মধ্যে গুড বয় অ্যান্ড গুড গার্ল ওরিয়েন্টেশন এটা পড়ে। অপশন 3টা হচ্ছে সঠিক। ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন, যেখানে বাচ্চা রুলসটাকে ফলো করে। যদি ফাতিমাকে বলা হতো তুই 3 ঘন্টা পড়তেই লাগবে, এটা হচ্ছে অর্ডার দেওয়া হচ্ছে, তখন ফাতিমা 3 ঘন্টা পড়বে, তখন সেটা হয়ে যাবে ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন। সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন, যখন ফাতিমা কোয়েশ্চন করতে পারবে যে কেন আমি 3 ঘন্টা পড়বো, আমি পড়বো না, কিংবা কোনো একটা ল বা অর্ডার মানে ভাঙতে পারবে যখন, তখন সেটা হবে সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন। যেমন রাস্তার রেড লাইট আছে, তখন কি করবে, যদি একজন রুগী আছে আর রুগীর অনেক মারাত্মক রোগ মানে হসপিটাল নিয়ে যেতেই লাগবে, তখন সে রেড লাইটটা ক্রস করে যাবে, তখন সেটা হবে সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন। সো এখানে সঠিক অপশন হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশন নাম্বার 10, which of the following will help increasing conducive learning environment in class? কন্ডিউসিভ লার্নিং, যেখানে মানে লার্নিংটা পজিটিভ হচ্ছে, এখানে লার্নিং বাই ডুইং থাকবে, এমন এনভায়রনমেন্টটা যেখানে বাচ্চারা অ্যাক্টিভিটি করছে কিংবা ভালো হচ্ছে, মানে যেখানে ভালো জিনিসটা থাকবে, বাচ্চারা অ্যাক্টিভ আছে। প্রোভাইডিং ইকুয়াল অপরচুনিটিস অফ পার্টিসিপেশন টু অল স্টুডেন্টস, প্রত্যেক স্টুডেন্টদেরকে পার্টিসিপেট করতে অপরচুনিটিস দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, অনেক ভালো অপশন, বা এটাকে আপনি ইনক্লুসিভ এডুকেশনও এইটাকে বলতে পারেন। অপশন 1 সঠিক আছে, আমরা দাগ দিয়ে দিই, পরেরটা দেখি। মেকিং এবিলিটি বেসড রিজিড গ্রুপ ইন ক্লাস, গ্রুপের মধ্যে আপনি রিজিডিটি নয় ফ্লেক্সিবলটা দেখবেন, এটা হবে না। ফোকাসিং অনলি অন হাই অ্যাচিভার ইন ক্লাস, কারা হাই অ্যাচিভ করছে, যারা ভালো পড়া পারছে তাদের দিকে আপনি বেশি ফোকাস করছেন, সেটাও কন্ডিউসিভ লার্নিং হবে না। এনকারেজিং স্টুডেন্টস টু গেট হাই মার্কস বাই এনি মিনস, যে কোনোভাবে যাতে স্টুডেন্টরা মার্কসটা ভালো পায় এটির দিকে খেয়াল রাখছেন, সেটাও কন্ডিউসিভ লার্নিং হবে না। যেখানে প্রত্যেক বাচ্চারা পার্টিসিপেট করতে পারছে, অপরচুনিটিস পাচ্ছে প্রত্যেক বাচ্চা, তখন সেটা হবে কন্ডিউসিভ লার্নিং বা কন্ডিউসিভ লার্নিং এনভায়রনমেন্ট। সো অপশন 1 হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশন নাম্বার 11, which of the following is primary characteristic of progressive education? প্রগ্রেসিভ এডুকেশন, যেখানে লার্নিং বাই ডুইং হবে, যেভাবে ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে পড়ে। ফ্রিকুয়েন্ট পেপার পেন্সিল বেসড টেস্ট অন অ্যাসেসিং লার্নিং, মানে আপনি তাড়াতাড়ি পেপার পেন্সিল টেস্ট করবেন, এখানে হবে না। আর এই ওয়ার্ডটা সবসময় নেগেটিভ থাকবে, মনে রাখেন। ইমপেসিস অন স্কোরিং হাইয়েস্ট ইন দি এক্সামিনেশন, যাতে এক্সামিনেশনের মধ্যে হাইয়েস্ট স্কোর করা যায়, এটা হবে না প্রগ্রেসিভ এডুকেশনের মধ্যে। লার্নিং বাই ডুইং, বাচ্চারা অ্যাক্টিভ থাকবে।
ফ্লেক্সিবল কারিকুলাম অ্যান্ড অ্যাসেসমেন্ট ইন দি ক্লাসরুম, যে কারিকুলামগুলো তৈরি করবেন আপনি ফ্লেক্সিবলভাবে তৈরি করবেন, অবশ্যই এটা সঠিক আছে। ফ্রিকুয়েন্ট ইউজ অফ এক্সট্রিনসিক মোটিভেশন, মোটিভেশন দুই ধরনের, একটি হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন আর একটি হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন। ইন্ট্রিনসিক মোটিভেশন যখন বাচ্চা নিজে নিজে আগ্রহী থাকে সেটা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন, আর এক্সট্রিনসিক মোটিভেশন রিজনটা বারের দিকে থাকে, মানে একটা বাচ্চা যদি তাকে চকলেট দেওয়া হয় তাহলে সে পড়তে বসবে, তখন সেটা হবে এক্সট্রিনসিক মোটিভেশন। এক্সট্রিনসিক মোটিভেশন কখনো পজিটিভ থাকে না, নেগেটিভ থাকে, এটা হবে না। অপশন 3টা হচ্ছে সঠিক, ফ্লেক্সিবল কারিকুলাম অ্যান্ড অ্যাসেসমেন্ট ইন দি ক্লাসরুম। অ্যাসেসমেন্ট মানে এখানে অবজার্ভের কথা বলা হচ্ছে। Next question number 12. According to Howard Gardner theory of multiple intelligence, if a child in the classroom is able to respond appropriately to temperaments, intentions and moods of peer group, she is, মানে একটা বাচ্চা যে অন্যের ফিলিংসটাকে বুঝতে পারছে, অন্যের টেম্পারটা কীরকম, চিড়চিড়া না কীরকম, বা অন্যের যে ইন্টেনশনস আছে সেগুলি বুঝতে পারছে, বা তার যে পিয়ার, তার সমবয়সী আছে তাদের মুডস কীরকমের সেটা বুঝতে পারছে, তখন গার্ডেনারের কোন ইন্টেলিজেন্সের মধ্যে পড়ছে? বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স যারা বডিগুলো দিয়ে ফ্লেক্সিবলভাবে ইউজ করতে পারে, যেমন একটা বাচ্চা যোগা করতে পারে, ডান্স করতে পারে, তখন তাকে বলা হবে বডিলি কাইনেস্থেটিক। তাহলে এখানে বডিলি কাইনেস্থেটিক হবে না। ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স, ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স সেটা যখন, এখানে তো পেয়ার গ্রুপ মানে আদারের কথা বলা হয়েছে, যখন এখানে নিজের কথা বলা হবে, ফিলিংস অফ ওন বা ওন ডিজায়ার, নিজের কথা যখন কোয়েশনের মধ্যে কোনো না কোনোভাবে হিন্ট থাকবে যে ওন নিজের বিচার দেওয়া হবে, তখন সেটা হবে ইন্ট্রাপার্সোনাল, INTRA, যেটা এটা হবে না। তারপরে হচ্ছে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, এই যে অন্যের ফিলিংস, অন্যের মোটিভেশন, অন্যের ডিজায়ারগুলো আপনি বুঝতে পারবেন, তখন সেটা হবে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। একজন সাইকোলজিস্ট, একজন সাইকিয়াট্রিস্ট, একজন টিচারও হতে পারেন, মানে অন্যের ফিলিংসটা বুঝতে পারেন, সন্দীপ মহেশ্বরী কিংবা অনেক ধরনের যারা অন্যের ফিলিংসটা বুঝতে পারে তাদেরকে বলে নেবেন ইন্টারপার্সোনাল। আপনি নিজেও হতে পারেন, যখন আপনি অন্যের ফিলিংসটা তাড়াতাড়ি বলতে পারেন, যে আপনি অনেক সময় বলবেন যে আমি কারো মুখ দেখলে বলতে পারি উনি কীরকম, নিশ্চয় মানে আপনি মনে করেন আপনার মধ্যে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্সটা ভালো আছে। যদি আপনি বল করেন আমি আমার নিজের প্রতি অনেক দায়িত্বশীল, আমি আমার নিজের দিকে অনেক খেয়াল রাখি, আমার কিভাবে আমার যত্ন করি, আমি নিজের কথা, তখন সেটা আসবে ইন্ট্রাপার্সোনাল। এখানে সঠিক অপশন হবে ইন্টারপার্সোনাল, অপশন 3টা। মিউজিক্যাল ইন্টেলিজেন্স মানে যারা মিউজিকটা প্রডিউস করতে পারে কিংবা মিউজিকের প্রতি অনেক সেন্সিটিভ থাকে, মিউজিকটাকে নতুনভাবে ক্রিয়েট করতে পারে, মিউজিককে ম্যানিপুলেট করতে পারে, এই ধরনের ইন্টেলিজেন্স মানে কোয়েশনের মধ্যে পাবেন যাতে মিউজিক রিলেটেড কিছু না কিছু থাকবে, তখন সেটা হবে মিউজিক্যাল ইন্টেলিজেন্স। নেক্সট question number 13. While teaching the concept of occupation, Monica showed flashcard of both men and women in non-traditional roles. This strategy will help in, মানে মনিকা একটা কনসেপ্ট পড়াচ্ছে, আর এই কনসেপ্ট পড়ানোর সময় ফ্ল্যাশকার্ড ইউজ করেছে, যে একজন মেয়েকে দেখাচ্ছে একজন পাইলট হিসাবে, আর একজন ছেলেকে দেখাচ্ছে যে ঘরের মধ্যে রান্না করছে, এইভাবে ফ্ল্যাশকার্ডের মধ্যে ছবিগুলো ইউজ করেছে। এখানে কি দেখাচ্ছে? দিস স্ট্র্যাটেজি উইল হেল্প ইন প্রমোটিং জেন্ডার স্টিরিওটাইপ। এখানে কি জেন্ডার স্টিরিওটাইপ প্রমোট করছে? জেন্ডার স্টিরিওটাইপ তখন প্রমোট করতো যখন দেখাতো ফ্ল্যাশ কার্ডের মধ্যে মেয়েরা ঘরের মধ্যে রান্না করছে আর ছেলেটা পাইলট হচ্ছে, ছেলে এরোপ্লেন চড়াচ্ছে আর মেয়ে ঘরের মধ্যে রান্না করছে, এই ধরনের এটা তখন হয়ে যেত জেন্ডার স্টিরিওটাইপিং প্রমোট করা। প্রমোটিং জেন্ডার স্টিরিওটাইপ ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ অবশ্যই এখানে যে একজন মেয়ে পাইলট হতে পারে আর একজন ছেলে ঘরে রান্না করতে পারে, এভাবে ফ্লেক্সিবল বলা হচ্ছে, অবশ্যই এটা সঠিক আছে। প্রমোটিং জেন্ডার হায়ারার্কি, মডেলিং জেন্ডার টাইপিং, এটা এখানে মডেলিংও করা হচ্ছে না আর হায়ারার্কিটাও করা হচ্ছে না, অপশন 2টা হচ্ছে সঠিক। নেক্সট question number 14. Which of the following is not higher order thinking skill? এখানে কোনটি হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল হবে না? একটা হচ্ছে LOTS, লোয়ার অর্ডার থিঙ্কিং স্কিল, আর একটি হচ্ছে হায়ার অর্ডার। হায়ার অর্ডার মানে আপনার চিন্তাটা একটু
বেশ করতে লাগবে, যেখানে মনে করবেন ক্রিটিক্যাল থিঙ্কিং লাগবে বা চিন্তাটা বেশ করতে লাগবে, তখন সেটা হবে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল। অ্যানালাইসিস মানে আপনি কোনো একটা জিনিস মানে ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো করে দেখছেন, অ্যানালাইজ করেছেন। মানে একবার সিটেটের মধ্যে ফেল হওয়ার পর আপনি প্রত্যেকটা সাবজেক্ট অ্যানালাইজ করেছেন, কোন সাবজেক্টের মধ্যে কত পেয়েছেন, কেন ফেল করেছেন, প্র্যাকটিস করতে কমই ছিল, আপনি অ্যানালাইজ করছেন। এখানে আপনার হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল লাগবে। ইভলিউশন তো একদম লাস্টে হয়, মানে যখন আপনি রেজাল্টটা পেয়ে যাবেন যে এই জন্য আমি ফেল করছি, তখন সেটা হবে ইভলিউশন। ক্রিয়েশন, যখন আপনি নতুনভাবে কিছু ক্রিয়েট করবেন, একটা বাচ্চা যখন নতুনভাবে কিছু ক্রিয়েট করতে পারবে, একটা যেমন ম্যাথসের মধ্যে একটা টপিক কী আছে ভুলে গেছি, কোয়েশন আসে অনেকবার এই টপিক থেকে, যে নতুন বাচ্চা একটা নতুন জিনিস ক্রিয়েট করতে পারে তখন কোন লেভেলের মধ্যে আছে, সেটা হচ্ছে একদম হাইয়েস্ট লেভেল, যে লেভেল 4 আছে, সেটার থিওরিটার নামটা আমি ভুলে গেছি। মানে ক্রিয়েশন, নতুন কিছু ক্রিয়েট করতে পারবে, অবশ্যই হায়ার অর্ডার লাগবে। রিকল জাস্ট আপনি একটা কিছু দেখলেন, এর আগে মনে করেছিলেন আর দেখা মাত্রই মনে করে নিলেন, তখন সেটা রিকল হবে না। রিকলটা হায়ার অর্ডার লাগবে না, এটা লোয়ার অর্ডারের মধ্যে পড়বে। অপশন 4টা হচ্ছে সঠিক, এখানে নট ছিল, নট হচ্ছে 4। নেক্সট কোয়েশন নাম্বার 15, which of the following is the example of criterion reference assessment? ক্রাইটেরিয়া, দুই ধরনের অ্যাসেসমেন্ট। ক্রাইটেরিয়া বা এটা এখানে দিয়েছে অ্যাসেসমেন্ট, কিন্তু অনেক সময় দিয়ে দেয় ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট। দুই ধরনের টেস্ট তাকে, একটা হচ্ছে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট, আরেকটা হচ্ছে নর্ম রেফারেন্স টেস্ট। এই দুইটা টেস্ট থেকে অনেক কোয়েশন আসে, এটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট বলা হয় এগুলোকে। ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট হচ্ছে সেটা যেটার মধ্যে মানে একটা ক্রাইটেরিয়া ফিক্সড করা হয়েছে। যেমন আপনি ম্যাট্রিকের এক্সামটা দেন, ম্যাট্রিকের মধ্যে একটা সাবজেক্টের মধ্যে পাস করতে হলে 30 মার্কের দরকার, যদি 30 মার্ক পেয়ে যান তাহলে আপনি পাস হয়ে যাবেন। সিটেটের মধ্যে 90 মার্কস, যদি আপনি 90 মার্কস পেয়ে যান তাহলে আপনি পাস করে নেবেন। আর যদি SC ST তাহলে কি 82, আই থিঙ্ক যারা ক্যাটাগরির মধ্যে পড়ে 82 হলে পাস হয়ে যায়। মানে একটা ক্রাইটেরিয়া সেট করা হচ্ছে, এই ক্রাইটেরিয়া যদি তুমি ফিল করতে পারো তাহলে তুমি পাস হয়ে যাবে, সেটা হচ্ছে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট। আরেকটি হচ্ছে নর্ম রেফারেন্স টেস্ট। নর্ম রেফারেন্স টেস্টের মধ্যে ক্রাইটেরিয়া সেট নয়, এখানে কম্পিটিশনটা থাকে, যেখানে মেরিট বেস থাকে। যেমন আপনি কিছু চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনার ক্রাইটেরিয়াটা দেখা হবে, আপনার লেভেলটা দেখা হবে, ক্রাইটেরিয়া না, আপনার মার্কসটা ইম্পর্টেন্ট থাকবে। যেমন KBS, কিংবা আমাদের যে আসামের মধ্যে একটা রিসেন্টলি এক্সাম হলো এডিআরির মধ্যে মানে যাদের মার্কটা হাই তারা সিলেক্ট হয়েছে, আর যাদের মার্ক কম তারা সিলেক্ট হয় নাই। যখন সিলেক্টিংয়ের অপশনটা এসে যাবে তখন বুঝে নেবেন সেখানে নর্ম রেফারেন্স টেস্ট হচ্ছে। সো আমরা অপশনের মধ্যে এখন দেখি, এ টেস্ট বেসড অন ক্রাইটেরিয়া অফ মিনিমাম লেভেল অফ লার্নিং, মানে মিনিমাম 30 আপনাকে স্কোর করতে হবে, কিংবা 90 সিটেটের মধ্যে করতে হবে, অবশ্যই এটা হচ্ছে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট, অপশন 1। নেক্সট অপশন 2, এ টেস্ট উইথ দি পার্সেন্টাইল এ ইভলিউশন ক্রাইটেরিয়া, মানে পার্সেন্টেজটা ম্যাটার করছে, 50%, 80% না 80% থেকে কেউ বেশ আসছে, তখন সেটা হয়ে যাবে নর্ম রেফারেন্স টেস্ট, এটা হবে না। এ টেস্ট উইথ জেড স্কোর্স অফ ইভলিউশন ক্রাইটেরিয়ন, এটা নয়। এ টেস্ট উইথ গিভ স্টুডেন্ট র্যাঙ্ক, এই যে র্যাঙ্ক বা লেভেল এগুলো নর্মের মধ্যে পড়বে, কিন্তু ক্রাইটেরিয়ার মধ্যে নয়। অপশন 1টা হচ্ছে সঠিক। সো নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 16, অ্যাকর্ডিং টু দি রাইটস অফ পারসন ডিসেবিলিটি অ্যাক্ট 2016, RPWD অ্যাক্টের 2016 মধ্যে দি কারেক্ট ওয়ে অফ পারসন হু হ্যাজ লিমিটেশন অফ ইন্টেলেকচুয়াল ফাংশনিং, যাদের বৌদ্ধিক ক্ষমতাটা একটু কম আছে। যেমন একটা বাচ্চার 12 বছর হয়ে গিয়েছে, ধরেন একটা বাচ্চার 12 বছর হয়ে গিয়েছে, কিন্তু তার মেন্টাল লেভেলটা একটা 5 বছরের বাচ্চার মতো, তখন এই ধরনের যে একটা বাচ্চা, এই বাচ্চাকে আপনি কি করবেন, কি বা দিয়ে পুকারবেন, কি বা দিয়ে বলবেন? মেন্টালি রিটায়ার্ড, কখনো মেন্টালি রিটায়ার্ড পাবেন। এর আগের কোয়েশন এটা ছিল, আগের ক্লাসের মধ্যে এটা হবে না, এই কোয়েশনটা আর এক রকমের ছিল, আর একটা সেম, মানে দেখেন কোয়েশনটা সেম কিন্তু
কনসেপ্টটা সেম কিন্তু কোয়েশনটা একটু চেঞ্জেবল। পার্সন উইথ ইন্টেলেকচুয়াল হ্যান্ডিক্যাপও কখন বলবেন না, মেন্টালি হ্যান্ডিক্যাপ এই ওয়ার্ডটাগুলো ব্যবহার করবে না, আপনি বলবেন পার্সন উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। এর আগের অপশনের মধ্যে ছিল, আগের কোয়েশন যেটা প্রিভিয়াস ক্লাসের মধ্যে ছিল সেটা কি ছিল, পার্সন উইথ ফিজিক্যাল ডিসেবিলিটি। কারো হাড্ডির সাথে কোনো ধরনের বা ফিজিক্যাল কোনো প্রবলেম হলে বলবেন পার্সন উইথ ফিজিক্যাল ডিসেবিলিটি। আর এখানে একটা ইন্টেলেকচুয়াল মধ্যে প্রবলেম আছে, বলছেন পার্সন উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। অপশন 4টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 17, উইচ অফ দি ফলোয়িং ডাজ নট ক্যারেক্টারাইজ ইনক্লুশন। ইনক্লুশন মানে আপনি প্রত্যেককে ইনক্লুড করছেন, মানে পার্টিসিপেশন অফ অল স্টুডেন্ট, যেখানে ইনক্লুসিভ এডুকেশন মনে করেন সেখানের কথা। এখানে কোনটি ইনক্লুশন হবে না? ওয়েলকামিং অ্যান্ড সেলিব্রেটিং ডাইভার্সিটি, যে ডাইভার্সিটি আছে বাচ্চাদের মধ্যে, অনেক কালচার থেকে আসতে পারেন, এই যে কালচারাল কিংবা অনেক ধরনের যে কোনো ধরনের ডাইভার্সিটি হতে পারে, আপনি সেটাকে ওয়েলকামিং করছেন, অবশ্যই এখানে ইনক্লুশন করছেন, মানে অ্যাড করছেন। ইনক্লুশন মনে করেন মানে অ্যাড করা প্রত্যেককে। এনেবলিং চিলড্রেন সেলফ এস্টিম অ্যান্ড কনফিডেন্স টু লার্ন, মানে বাচ্চাদের যে আত্মবিশ্বাস যেটা আছে সেটার মধ্যে আপনি কনফিডেন্স জাগাচ্ছেন যে তোমরা লার্ন করতে পারবে, অবশ্য সেখানে ইনক্লুশন আছে। রিমুভিং ফিজিক্যাল সোশিয়াল অ্যাটিটিউডিনাল ব্যারিয়ার্স, যত ধরনের বাধা আছে, ব্যারিয়ার্স মানে বাধা, যত ধরনের বাধা আছে আপনি সেটাকে রিমুভ করছেন, চাহে ফিজিক্যাল হোক আর চাহে সোশিয়াল হোক, সেই বাধাগুলোকে আপনি রিমুভ করছেন, অবশ্য এখানেও ইনক্লুড করছেন, এখানেও ইনক্লুড করছেন। হ্যাভিং সেপারেট স্কুল ফর চিলড্রেন উইথ হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, একটা বাচ্চার শুনতে অসুবিধা হচ্ছে, এই বাচ্চাটাকে আপনি অন্য স্কুলের মধ্যে পাঠিয়ে দিয়েছেন, তখন আপনি ইনক্লুশন করলেন না, তাকে রিমুভ করে দিলেন। এটাই আমাদের নট কারেক্ট নয়, কোনটি? অপশন 4টা কারেক্ট নয়, তাকেও আমাদের ইনক্লুড করবো, তখন আমরা ইনক্লুশন হব বা ইনক্লুসিভ এডুকেশন হবে। যখন আপনি সেপারেট করে নেবেন যে কোনো ধরনের বাচ্চা, এটা অনেক কোয়েশন আসে যে কোনটি ইনক্লুসিভের উদাহরণ নয় কিংবা ইনক্লুশনের উদাহরণ নয়, যখন আপনি যে একটা বাচ্চাকে সেপারেট করে নেবেন এটা মনে করবেন ইনক্লুসিভের উদাহরণ হবে না। মানে চাহে সে মেন্টালি হোক ফিজিক্যালি হোক, তার চোখ থাকুক না, তার পা থাকুক না, তার মাথা থাকুক না, যে কোনো কিছু থাকুক না, তাকে আপনি স্কুলের মধ্যে অ্যাড করছেন, রেগুলার স্কুলের মধ্যে, তখন ইনক্লুসিভ করবেন। মানে কোয়েশন সলভ করার একটা ট্রিক বললাম। তারপরে হচ্ছে কোয়েশ্চন নাম্বার 18, রাজন appears to be lost in his world as he avoids eye contact with others and plays alone with a father throughout the day. Rajan's behavior is indicating towards which of the following disorder? আচ্ছা, রাজনের একটা ডিসঅর্ডার আছে, সে কি করে আই কন্ট্যাক্টটা করতে পারে না, মানে সে যখন কিছু একটা কথা বলে তখন চোখে চোখ রাখতে পারে না। তারপরে সে একা থাকতে ভালো লাগে, একলা একলা সে খেলা করে, অন্যদের সাথে গুলতে মিলতে তার ভালো লাগে না। তখন রাজনের কি অসুবিধা? তখন রাজনের অসুবিধা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। অপশন 2টা হচ্ছে সঠিক, মানে অটিজমের মধ্যে একটা বাচ্চা আই কন্ট্যাক্ট করতে পারে না কিংবা সোশিয়ালি গুলমিল থাকতে পারে না, অটিজম। বাকি মাস্কুলার ডিস্ট্রফি, এটা মাস্কুলার বলতে যেমন মাসেলসের কথা বলা আছে, এখানে কিছু নয়, আর এটা থেকে কখনো কোয়েশন আসছে না। ডিসক্যালকুলিয়া ম্যাথসের, আর ডিসফোরিয়া এটা থেকে কখনো কোয়েশন আসছে না। নেক্সট কোয়েশন নাম্বার 19, ডিফিকাল্ট ইন মেকিং omission, reverse and substitution while reading text in a indication of reading, পড়ার কথা বলে দিয়েছে। রিভার্সিং বা অমিশন মানে যেমন ওয়াজকে একটা বাচ্চা ওয়াজটাকে স পড়ছে কিংবা সটাকে লেখার সময় ওয়াজ লিখে নিয়েছে, এই ধরনের পড়ার সময় কিছু ভুল করে নিয়েছে। অমিশন একটা লেটার ছেড়ে দিয়েছে, এই ধরনের প্রবলেম কোন ধরনের ডিফিকাল্টি আসে? ডিসলেক্সিয়ার মধ্যে। অপশন 2টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশন নাম্বার 20, দি এবিলিটি টু থিঙ্ক অ্যাবাউট সামথিং ইন নোবেল অ্যান্ড
unusual ways and coming up the unique solution to a problem is called. একটা প্রবলেমের ইউনিক সলিউশন থাকে নভেল। নভেল মানে কোনো নতুনভাবে আইডিয়া বার করা। অরিজিনাল এটা কিসের উদাহরণ? ইউনিকনেস, অরিজিনালিটি, আনইউজুয়ালভাবে একটা প্রবলেম সলিউশন করতে পারে, সেটাকে বলা হয় ক্রিয়েটিভিটি। অপশন 4টা হচ্ছে সঠিক। ইম্পালসিভিটি এটা নার্ভের সাথে আই থিঙ্ক রিলেটেড। রিভার্সিবিলিটি আর হাইপার অ্যাক্টিভিটি। হাইপার অ্যাক্টিভিটি যে বাচ্চার এডিএইচডি আছে, অ্যাটেনশন ডিফিসিট ডিসঅর্ডার যার মধ্যে আছে, সেই বাচ্চাটা হাইপার অ্যাক্টিভ থাকে, মানে অ্যাক্টিভভাবে থাকতে পারে না। যখন কিছু বলবেন তখন সে অ্যাক্টিভলি আপনাকে শুনতে পারবে না, কিছু সময় এক জায়গার মধ্যে বসে থাকতে পারবে না, কি যেন তুর করতে থাকবে, সেটা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি। আর এখানে ক্রিয়েটিভিটি হচ্ছে সঠিক। এখানে ইউনিকনেস, আনইউজুয়াল আর নভেল। যখন নভেল আইডিয়াস দেখবেন তখন ক্রিয়েটিভিটি দেখবেন। আর ক্রিয়েটিভিটির সাথে আরেকটি জিনিস দেখবেন, ডাইভার্জেন্ট থিঙ্কার। যারা ক্রিয়েটিভিটি যার মধ্যে থাকবে সে ডাইভার্জেন্ট থিঙ্কার থাকবে। ওকে, সো কোয়েশ্চন নম্বর 21 হচ্ছে, এ টিচার ইউজেস এ টেক্সট অ্যান্ড সাম পিকচার অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস টু ফ্যাসিলিটেট ডিসকাশন উইথ হার স্টুডেন্টস. The students link these details with previous knowledge and learn the concept of nutrition. This approach is based on, এখানে আর কিছু অ্যাপ্রোচ নয়, যখন প্রিভিয়াস নলেজকে ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে, নতুন নলেজের সাথে পুরান, যখন প্রিভিয়াস নলেজের সাথে নিউ নলেজ অ্যাড করছেন, কিংবা এখানে অ্যাক্টিভ ক্লাসটা অ্যাক্টিভ হচ্ছে, ফ্রুটস, ভেজিটেবলস এগুলি সবই দেখাচ্ছেন, এই ধরনের ক্লাসটা কনস্ট্রাকটিভিস্ট ক্লাসের মধ্যে হয়। অপশন নাম্বার 4 কনস্ট্রাকশন অফ নলেজ। এখানে এই কনস্ট্রাকটিভিস্টরা এই ধরনের ক্লাস থাকে, একটা কনস্ট্রাকটিভিস্ট ক্লাস যেখানে বাচ্চারা অ্যাক্টিভ থাকবে, কিংবা অ্যাক্টিভিটিস কিংবা এইভাবে পিকচার, ইলাস্ট্রেশন এইগুলি ব্যবহার করা হয় কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমের মধ্যে। বাকি যে 3টা আছে সেগুলি বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচের মধ্যে পড়ে। কোয়েশ্চন নাম্বার 22, Srija strongly believed that she will fail that upcoming math test, just like the previous time, and has stopped exciting effort in the subject. Also, her teacher holds low expectation of her. Srija seems to be a আচ্ছা, সৃজা একটা বাচ্চি, মনে করেন একটা মেয়ে, কী করছে, যে সামনে ম্যাথস টেস্টটা আসছে সে ফেল করবে, সে নিশ্চিত। আর সে ওইভাবে যে প্রিভিয়াস ফেল করেছিল ওই প্রিভিয়াসের উপর ডিপেন্ড করে সে বলছে যে আমি এবারও ফেল করব। আর তার টিচার লো এক্সপেকটেশন রাখেন, তখন সৃজা কী ফিল করবে? টিচার কখনো লো এক্সপেকটেশন রাখবেন না, টিচার বাচ্চাদের প্রতি পজিটিভ এক্সপেকটেশন রাখবেন। টিচারের এক্সপেকটেশন বাচ্চাদের অনেক প্রভাব ফেলে আর লার্নিংয়ের মধ্যে অনেক ইফেক্টিভভাবে প্রভাব পড়ে। অনেক কোয়েশন এর আগে দেখেছেন যে এই এক্সপেকটেশন থেকে আসছে, তখন সৃজা ফিল করবে লার্নার হেল্পনেস। অপশন 2টা হবে সঠিক। এখানে যখন একটা পরীক্ষা আপনি বারবার দিচ্ছেন, আপনি ফেল করছেন, বলেছেন না এখন আর আমি পাস করতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমি আগেও ফেল করেছি, এখনও ফেল করব, এই ধরনের লার্নার হেল্পনেস বলা হয়। নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 23, ইন Avir class, children participate in a wide range of challenging activities along with teacher and peers to join construct knowledge. This type of classroom will be called. আবিরের ক্লাসের মধ্যে টিচার স্টুডেন্ট বোথ পার্টিসিপেট করছেন, কনস্ট্রাক্ট করছেন নলেজ, পিয়ার্স তারপরে টিচার, প্রত্যেক গ্রুপের কথা বলা হচ্ছে। চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটিস, এই চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটিসের মধ্যে টিচার স্টুডেন্ট প্রত্যেকরা পার্টিসিপেট করেছে, তখন এটা কোন ধরনের ক্লাস হচ্ছে? সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট, ইন্ডিভিজুয়াল কনস্ট্রাকটিভিস্ট, ট্র্যাডিশনাল, মাল্টিলিঙ্গুয়াল। মাল্টিলিঙ্গুয়াল মানে একটা ক্লাসের মধ্যে অনেক ভাষা বাচ্চারা বলছে, সেটা মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম, এটা নয়। ট্র্যাডিশনাল মানে পরম্পরাগত আগের থেকে ক্লাস যেভাবে চলছে, এটা নয়। ইন্ডিভিজুয়াল কনস্ট্রাকটিভিস্ট মানে ইন্ডিভিজুয়াল এক একজনের, এটা নয়। সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট, এই ধরনের ক্লাস সোশ্যাল কনস্ট্রাকটিভিস্টরা ক্লাস থাকে, কিংবা আপনি বাইগস্কির কথা মনে করেন, গ্রুপ, পিয়ার, এগুলি বাইগস্কি ইম্পর্টেন্ট দেন। অপশন 1টা হচ্ছে সঠিক, সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট।
যদি এখানে সোশ্যাল থাকতো না তাহলে আমরা এখানে কনস্ট্রাকটিভিস্ট যে সিলেক্ট করে নিতাম, শুধু কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম থাকতো তাহলে সঠিক হয়ে যেত, কারণ এই ক্লাসটা কনস্ট্রাকটিভিস্ট ক্লাসের উদাহরণ হচ্ছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 24, which of the following pedagogical strategies does national education policy 2020 proposes? এনইপি 2020 কী ধরনের পেডাগজিটাকে প্রপোজ করেছে? ইনকোয়ারি বেসড লার্নিং, একটা বাচ্চা যখন কিছু শিখবে কিংবা কী করবে, ইনকোয়ারি করবে, মানে খুঁজবিন করবে, অবশ্যই এটা প্রপোজ করেছে। স্টোরি টেলিং বেসড পেডাগজি, আপনার পড়ানোর সময় আপনি স্টোরি ইউজ করবেন, তখন বাচ্চারা কানেক্ট করতে পারবে পড়াটাকে, অবশ্যই স্টোরি টেলিংটাকে ইম্পর্টেন্ট দেওয়া আছে। ড্রিল অ্যান্ড প্র্যাকটিস, বাচ্চা বারবার ড্রিল করবে, বারবার প্র্যাকটিস করবে, এটা কখনো পজিটিভ হবে না, নেগেটিভ। ডিসকাশন বেসড ক্লাসরুম, মানে ক্লাসরুমের মধ্যে ডিসকাশন ডিবেট এগুলি চলবে, এটা অবশ্যই সঠিক আছে, কিন্তু ড্রিল অ্যান্ড প্র্যাকটিস হবে না। আমাদের অপশনের মধ্যে 1, 2 অ্যান্ড 4টা সিলেক্ট করতে লাগবে, কারণ 3টা অপশন তো আমাদের সিলেক্ট করতেই লাগবে, 3টাকে আমরা ক্যান্সেল করব, এটাও 3 ক্যান্সেল, 4ও ক্যান্সেল, অপশন 2 হচ্ছে সঠিক, 1, 2 অ্যান্ড 4। নেক্সট কোয়েশ্চন হচ্ছে কোয়েশ্চন নাম্বার 25, referring to similar problems to arrive at the solution for given problem is referred to as। আচ্ছা, মানে একটা প্রবলেম আসছে রিসেন্টলি আপনার কাছে, আর আপনি এর আগে অনেক আগে একটা প্রবলেম আসছিল, তখন আপনি সেটা সলভ করে সেই প্রবলেমটা সর্ট আউট হয়ে গেছে, কিন্তু একটা নতুন প্রবলেম আসছে, আপনি সেটার সাথে আপনি মিলাচ্ছেন যে ওই প্রবলেমের সময় ওই জিনিসটা আমি করেছিলাম, তাহলে এই প্রবলেমটাও আমি সলভ করতে পারবো, সেই প্রবলেমের সাথে রিলেট করেছেন, তখন সেটা হচ্ছে অ্যানালজি। অপশন 1টা হচ্ছে সঠিক। হাইপোথেসিস টেস্টিং এটা নয়। মিনস অ্যান্ড অ্যানালাইসিস, আপনি টুকরো টুকরো করে প্রবলেমটা তৈরি করে এক জায়গার মধ্যে জুড়ছেন, তখন সেটা হবে মিনস অ্যান্ড অ্যানালাইসিস। নিমোনিক্স হচ্ছে শর্ট ফর্ম, যেমন আপনি কোনো কিছু শেখার জন্য যে কোনো কিছু শেখার জন্য শর্ট ফর্মটা তৈরি করে নেন, যেমন সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, তারপরে কনক্রিট অপারেশনাল স্টেজ, তারপরে ফর্মাল অপারেশনাল স্টেজ। এই স্টেজগুলো আপনি শেখার জন্য SPCF একটা নিমোনিক্স তৈরি করে নিলেন, সেটা হচ্ছে নিমোনিক্স। নেক্সট কোয়েশ্চন নাম্বার 26, কনসেপ্ট ম্যাপস হেল্প ইন ফ্যাসিলিটেটিং আন্ডারস্ট্যান্ডিং অফ কনসেপ্ট বাই। কনসেপ্ট ম্যাপ মানে একটা টপিকের প্রতি আপনি কনসেপ্ট ম্যাপ তৈরি করেছেন, যেমন ধরে নেন বাইগস্কি, এই বাইগস্কির সাথে যে স্কেপ ফোল্ডিং থেকে কী কোয়েশনের মধ্যে প্রিভিয়াস যে যতটি কোয়েশন হয়েছিল প্রত্যেকটা কোয়েশন ইনক্লুড করে আপনি এখানে লিখে নিয়েছেন এই স্কেপ ফোল্ডিংয়ের বোঝার জন্য, তখন আপনি একটা এই কনসেপ্টের প্রতি কনসেপ্ট ম্যাপ, কিংবা আপনি আমরা যে কোনো একটা টপিক, যেমন বাইগস্কি দিয়ে বেলা টান দিলাম, তারপরে বাইগস্কির বিষয়ে লিখলাম, তারপরে প্রাইভেট স্পিচ বাইগস্কির সাথে সাথে লিখে নিলাম, কিংবা এই ধরনের যে একটা কনসেপ্ট তৈরি করে, এটাকে বলা কনসেপ্ট ম্যাপ। সো সিনথেসাইজিং এন্ড অর্গানাইজিং ইনফরমেশন, রিমুভিং সাব কনসেপ্ট, এখানে সাব কনসেপ্ট যেমন একটি পেঁয়াজের সাথে বাইগস্কি কী বলেছেন এটাও আপনি পেঁয়াজের সাথে লিখে নিয়ে এলেন, সাব কনসেপ্ট এটাও রিমুভ করবেন না, অ্যাড করতে পারেন। বাই ডিসকানেক্টিং ইনফরমেশন ফর সোশ্যাল কনটেক্সট, এটা ডিসকানেক্ট করবেন না। পুটিং ইমপ্রেশন রিকল, এটা না। সিনথেসাইজিং অ্যান্ড অর্গানাইজিং ইনফরমেশন, আপনি অনেকটা ইনফরমেশন এক জায়গার মধ্যে ইনক্লুড করে নিলেন, কনসেপ্টটা তৈরি করার জন্য সিনথেসিস করলেন, অবশ্যই এটা সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 27, এরর্স মেড বাই দি চিলড্রেন ইন দি প্রসেস অফ লার্নিং আর ইন্ডিকেটিভ অফ। একটা বাচ্চার যে ভুল, এটা কি ইন্ডিকেটিভ করে? দি নিড ফর মোর ড্রিল অ্যান্ড প্র্যাকটিস, যে তার আরও প্র্যাকটিসের দরকার, সেটা নয়। এরর সবসময় লার্নিংয়ের পার্ট থাকে। পার্মানেন্ট কগনিটিভ ইনএবিলিটিস টু লার্ন, মানে বাচ্চার কগনিটিভ ইনএবিলিটি, বাচ্চা শিখতে পারবে না, সেটা নয়। কোয়ালিটেটিভ ডিফারেন্স অফ চিল্ড থিঙ্কিং as compared to adults আর জেনেটিক ইনফ্লুয়েন্স অন কগনিটিভ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, এটা নয়। মানে বাচ্চা কি করছে, কোয়ালিটেটিভ ডিফারেন্স, পেঁয়াজে কি বলেন, বাচ্চারা চিন্তা করে আর বড়রা চিন্তা করে, কিন্তু কোয়ালিটির মধ্যে ডিফারেন্স, মানে একটা বাচ্চাও চিন্তা করে আর
একটা বাচ্চা এক বিষয়ে চিন্তা করবে আর একজন বড় মানুষ আরেক বিষয়ে চিন্তা করবে। কোয়ালিটির মধ্যে ডিফারেন্ট থাকবে, কোয়ান্টিটি সেম থাকবে। এখানে এটাই যে কোয়ালিটেটিভ ডিফারেন্স, চিলড্রেন থিঙ্কিং কম্পেয়ার টু অ্যাডাল্টস, বড়দের তুলনায় তাদের কোয়ালিটির মধ্যে ডিফারেন্ট থাকবে। একটা বাচ্চা যেমন চিন্তা করছে কখন সে সাইকেল কিনবে, আর আপনি চিন্তা করছেন ঘরের মধ্যে কিভাবে খরচ আনবেন। এটার মধ্যে একটা কোয়ালিটির মধ্যে তফাৎ আছে, এটার কথা। আর এরর সবসময় পজিটিভ থাকে। এটা যে বাচ্চাদের কী ধরনের থিঙ্কিং আছে সেটা জানা যায়, আর এটা টিচিং লার্নিংয়ের একটা পার্ট। সো অপশন 3 একমাত্র পজিটিভ, 3টা চুজ করলাম আমরা। নেক্সট কোয়েশ্চন নাম্বার 28. It is very important for a teacher to have the ability to put herself in students' place and feel what they feel. Is ability is called. একজন টিচার কী করছেন, স্টুডেন্টরা কী ফিল করছে তিনি নিজে এটা ফিল করতে পারছেন। যখন অন্যের ফিলিংসটা আপনি নিজে ফিল করতে পারবেন তখন এটাকে বলা হয় এমপ্যাথি। যেমন আপনার ফ্রেন্ডস আপনাকে ব্রেকআপের কথা কিংবা তার ঘরের যে অসুবিধা আছে সেটা আপনাকে বলল, তখন আপনি নিজে তার জায়গাটা আপনি নিজের মধ্যে রেখে দেখলেন, আপনি ফিল করলেন, তখন আপনি এমপ্যাথি দেখালেন। সিম্প্যাথি জাস্ট আপনি বললেন, যেমন ভিতরে আমার কী হলো আর বারে বলছেন হ্যাঁ এটা অনেক অসুবিধা ছিল, কিন্তু ভিতরে বলছেন আপনি এটা আমার কি, আর তাতে আমার কোনো কিছু যায় আসে না, তখন সেটা হবে সিম্প্যাথি। এই সিম্প্যাথিটা পজিটিভ নয়, নেগেটিভ। এমপ্যাথি হচ্ছে পজিটিভ ওয়ার্ড। অপশন 2টা হচ্ছে সঠিক। ইনক্লুসিভ ক্লাসরুমের মধ্যে এমপ্যাথিটা পজিটিভ থাকে। নেক্সট কোয়েশ্চন. In a situation when outcome is uncertain but focus is on failure, a child is likely to experience, মানে আউটকাম রেজাল্টটা কী হবে সেটা নিশ্চিত হয় নাই, কিন্তু আমি এটা নির্ধারিত করে নিয়েছি যে আমি ফেল করব। এটা কী করবে? বোর্ডরুম, অ্যাংজাইটি, অ্যাঙ্গার, সেম। এখানে তো সেম হবে না, অ্যাঙ্গারের রাগের কিছু নয়, মানে অ্যাংজাইটি, ভিতরে কী যেন হয়ে যাচ্ছে, আমার রেজাল্টটা আমি ফেল করব, এটা আপনাকে অ্যাংজাইটির মধ্যে তৈরি করে নেবে, কিন্তু রেজাল্ট হয় নাই, সিটেটের রেজাল্ট হয় নাই, কিন্তু আপনার মধ্যে আপনি ভাবছেন আমি ফেল করব, তখন আপনার মধ্যে আরও বেশ অ্যাংজাইটি তৈরি করবে। অপশন 2টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন, লাস্ট কোয়েশ্চন নাম্বার 30. Which of the following strategy will not enhance the quality of teaching learning process? টিচিং লার্নিং প্রসেসের জন্য কোনটি শুদ্ধ হবে না, মানে গালাত থাকবে? ইউজিং মাল্টিপল মিনস টু রিপ্রেজেন্ট দি ইনফরমেশন, একটা ইনফরমেশন কিংবা একটা কনসেপ্টকে আপনি মাল্টিপলভাবে বাচ্চাদের সামনে রিপ্রেজেন্ট করেছেন, তুলে ধরেছেন, অবশ্য এটা সঠিক আছে, এটা কারেক্ট। গিভিং মাল্টিপল অপশন টু এক্সপ্রেস দি ওপিনিয়ন্স, মানে একটা ওপিনিয়ন্স, বাচ্চার কী ওপিনিয়ন্স আছে কিংবা আপনার কী ওপিনিয়ন্স আছে সেটা আপনি মাল্টিপলভাবে অপশন করে নিয়েছেন, অবশ্য সঠিক। অ্যাপ্লাইং মাল্টিপল ওয়েজ টু অ্যাসেস দেয়ার লার্নিং, একটা বাচ্চা কীভাবে শিখছে, একটা তালিকা নয় আপনি কয়েকটা তালিকা আজমাচ্ছেন, দেখছেন, অবশ্য এটা সঠিক। ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন দিতে পারেন, অবশ্য। ইউজিং মাল্টিপল ওয়েজ টু লেভেল দি চিলড্রেন, এখন আবার মাল্টিপলটা অনেক পজিটিভ, কিন্তু এটার সাথে দেখেন ইউজিং মাল্টিপল ওয়েজ টু লেভেল দি চিলড্রেন, মানে একটা বাচ্চাকে আপনি তাকে লেভেল দেখার জন্য মাল্টিপল ওয়েজ বার করবেন, যে তুই এইরকম, এইভাবে আপনি অনেক ধরনের ওয়েজ বার করছেন তাকে লেবেল করার জন্য। কখনও লেবেল করার জন্য মাল্টিপল ওয়েজ বার করবেন না, মানে একটা বাচ্চাকে কখনও লেবেল করবেন না, এই লেবেলটা অনেক নেগেটিভ ওয়ার্ড। আর নট কারেক্ট কোনটি? অপশন 4। সো 4টা হয়ে গেছে সঠিক। সো এখানে আমাদের একটি সেট কমপ্লিট হলো। এই কোয়েশ্চন পেপারের মধ্যে আপনাদের কত মার্কস ছিল কমেন্টের মধ্যে জানাবেন। আর ক্লাসটা কিভাবে হয়েছে, যদি আপনারা ক্লাসের মধ্যে কমেন্ট না করেন তাহলে আমি ক্লাস দেব না, আর কারণ কমেন্টের মধ্যে আপনারা কিছু বলেন না। অনেকে দেখি ভিডিওটা দেখেন কিন্তু কমেন্টের মধ্যে কিছু বলতে চান না, যে কমেন্ট পেলে তো আমি নিজেও একটু মোটিভেট হব, ক্লাসটা আমার দিতেও ভালো লাগবে। তাই আপনারা যদি কমেন্টের মধ্যে কিছু বলেন ক্লাস কীরকম চলছে তাহলে আমার ভালো লাগবে। সো ধন্যবাদ আপনাদেরকে।